আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় ঋণ খেলাপি বা লোন ডিফল্ট শব্দটি সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত একটি অধ্যায়। সাধারণ মানুষের মনে প্রায় প্রশ্ন জাগে, হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে কিভাবে একজন মানুষ বা প্রতিষ্ঠান তা ফেরত না দিয়ে পার পেয়ে যায়। অর্থনৈতিক পরিভাষায় যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকের কাছ থেকে নেওয়া ঋণের কিস্তি নির্দিষ্ট শর্ত ও সময়ের মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হয়, তখন তাকে ঋণ খেলাপি বলা হয়। সাধারণত প্রথম দিকে কিস্তি জমা দেরি হলে সেটিকে ট্রাভেলার লোন বলা হলেও সময়সীমা 90 দিন পার হয়ে গেলে ব্যাংক বাধ্য হয়ে সেটিকে অনাদায়ী বা ক্লাসিফাই লোন হিসেবে চিহ্নিত করে। আপাতদৃষ্টিতে ঋণ খেলাপি হওয়া একটি অপরাধ বা ব্যর্থতা মনে হলেও চতুর ও অসাধু ব্যবসায়ীদের জন্য এর পিছনে লুকিয়ে থাকে বিশাল আর্থিক লাভের অঙ্ক। প্রথমত, এই বিপুল পরিমাণ অর্থ ফেরত না দিয়ে তারা সেই পুঁজি অন্য কোনো লাভজনক ব্যবসা, রিয়েল এস্টেট কিংবা সরাসরি বিদেশে পাচার করে স্থায়ী সম্পদ গড়ে তোলে। দ্বিতীয়ত, খেলাপি হওয়ার পর তারা ব্যাংকের সাথে দীর্ঘমেয়াদী আইনি লড়াইয়ে লিপ্ত হয়, যা বছরের পর বছর ধরে ঝুলে থাকে। এই দীর্ঘ সময় মুদ্রাস্ফীতির কারণে টাকার প্রকৃত মূল্য কমে যায়। ফলে এক দশক পর যদি তারা কোনো কারণে ঋণ পুনর্গঠন বা রিশিডিউল করে, তবে তাদের প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম অর্থ ফেরত দিতে হয়। সবচেয়ে বড় সুবিধাটি আসে সুদ মওকুফ এবং ডাউন পেমেন্টের বিশেষ ছাড়ের মধ্যে, যেখানে রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক প্রভাব নামমাত্র টাকা জমা দিয়ে পুনরায় নিজেদের নিয়মিত গ্রাহক হিসাবে জাহির করা হয়। এখন প্রশ্ন উঠে, বাংলাদেশের প্রেক্ষাপটে বড় বড় খেলাপিরা কিভাবে এত বিশাল অঙ্কের ঋণ পেয়ে যান, যেখানে একজন সাধারণ মানুষ সামান্য গৃহঋণ বা ক্ষুদ্র ব্যবসা ঋণের জন্য জুতো ক্ষয় করে ফেলে। বড় ঋণের অনুমোদনের পেছনে প্রথম যে হাতিয়ারটি কাজ করে তা হলো কাগজপত্রের আইনি কারসাজি এবং কৃত্রিমভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো কোম্পানি ব্যালেন্স শিট। এই বড় ঋণ গ্রহীতারা তাদের কোম্পানির অডিট রিপোর্ট এমন এক কাল্পনিক লাভের খতিয়ান তৈরি করে, যা দেখে ব্যাংক মনে করে এই প্রতিষ্ঠান বিনিয়োগ করা সম্পূর্ণ নিরাপদ। ঋণ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জামানত হিসেবে রাখা স্থাবর সম্পত্তি। অসাধু চক্র, ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা এবং সম্পর্কিত সম্পত্তির দাম নির্ধারণকারীদের সাথে হাত মিলিয়ে একটি সাধারণ জমির বাজার মূল্য 10 গুণ পর্যন্ত বেশি দেখিয়ে ব্যাংক থেকে কয়েকশো কোটি টাকা ঋণ তুলে নেয়। পরবর্তীতে লোন পাস হয়ে যাওয়ার পর দেখা যায় যে জমি বন্ধক রাখা হয়েছে তার প্রকৃত মূল্য ঋণের মাত্র 10 বা 20%, যা বিক্রি করে ব্যাংকের পক্ষে আর মূল টাকা উদ্ধার করা সম্ভব হয় না। এর বাইরেও রয়েছে আমদানি নামে অতিরিক্ত মূল্য দেখানো, যেখানে বিদেশে 5 কোটি টাকার যন্ত্রপাতি আমদানি ভুয়া কাগজ বানিয়ে ব্যাংক থেকে 50 কোটি টাকা ঋণ নেওয়া হয়। ব্যাংকিং খাতের এই কাঠামোগত দুর্বলতার পেছনে সবচেয়ে বড় চালিকা শক্তি হলো রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক আঁতাত। বড় বড় ব্যবসায়িক গ্রুপগুলো কর্ণধার প্রায়শই রাজনৈতিকভাবে শক্তিশালী হন, অথবা তারা নিজেরাই কোনো না কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য বা মালিক হিসেবে বসে থাকেন। এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংকের পরিচালকের সাথে
গোপন সমঝোতার মধ্যে বড় বড় ঋণের অনুমোদন করিয়ে নেন, যেখানে ক্রেডিট রিস্ক বা ঝুঁকি বিশ্লেষণের প্রচলিত নিয়মগুলো পুরোপুরি বুড়ো আঙ্গুল দেখানো হয়। তাহলে এত বড় অনিয়ম জানার পরও কেন এই ঋণ খেলাপিদের আইনের আওতায় এনে ধরা বা শাস্তি দেওয়া সম্ভব হয় না? এর প্রধান কারণ হলো আমাদের বিচার ব্যবস্থা, দীর্ঘসূত্রতা এবং অর্থ ঋণ আদালতের আইনি ফাঁকফোকর। যখনই কোনো বড় খেলাফিকে ব্যাংক লোন ফেরত দেওয়ার নোটিশ পাঠায়, তারা সাথে সাথে বড় আদালতে বা উচ্চ আদালতে ছুটে যান এবং আইনের কারসাজি করে পুরো বিষয়টি বছরের পর বছর আটকে রাখা আদেশ নিয়ে আসেন। এ আইনি প্রক্রিয়ার গোলক ধাঁধায় একটি মামলার রায় আসতে 10 থেকে 15 বছর সময় লেগে যায়। ততদিনে সেই অর্থ সম্পূর্ণ অন্য খাতে স্থানান্তরিত হয়ে যায়। এছাড়া সীমিত দায়বদ্ধতা এবং বাণিজ্যিক আইনের সুযোগ নিয়ে ব্যক্তি নিজ বিলাসী জীবনযাপন করলেও তার কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করে পার পেয়ে যান। কারণ আইন অনুযায়ী কোম্পানির দায় ব্যক্তির ব্যক্তিগত সম্পদের উপর বর্তায় না। সবচেয়ে বড় বাস্তবতা হলো এই খেলাপিরা তাদের ঋণের অর্থের একটি বড় অংশ দেশের বাইরে বিভিন্ন অফশোর অ্যাকাউন্ট, সেল কোম্পানি বা হুন্ডির মাধ্যমে পাচার করে দেন। কানাডা, বেগমপাড়া, মালয়েশিয়া বা দুবাইয়ের মতো নিরাপদ আশ্রয়ে যখন সম্পদ চলে যায়, তখন দেশের প্রচলিত আইন দিয়ে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে সেই অর্থ ফিরিয়ে আনা বা তাদেরকে গ্রেফতার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই পুরো চক্রটি দেশের অর্থনীতিকে ভেতর থেকে একদম শেষ করে দেয়। কারণ এই বড় খেলাপিদের কারণে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট তৈরি হয়, আর আমাদের মতো সাধারণ মানুষের জমানো টাকার চরম বিপদের মুখে পড়ে। একটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড সোজা রাখতে হলে এই প্রাতিষ্ঠানিক ছাড় এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে কঠোর রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই। ধন্যবাদ দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।